বুধবার বাংলা মোটরে আপনাদের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে হেফাজতে ইসলামী বৈঠক করেছে আপনাদের সাথে। যতদূর জানি হেফাজতে ইসলামের আগ্রহেই বৈঠকটি হয়েছে। যতদূর জানতে পেরেছি গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিষয়ে ঐক্যমত্য হয়েছেন আপনারা ও হেফাজতে ইসলাম। তবে বৈঠকে নির্বাচনের বিষয়ে আপনারা কোনো আলাপ করেননি। নির্বাচন নিয়ে আসলেই কোনো আলাপ হয়নি। সেটা কি হেফাজতে ইসলাম আসলে নির্বাচনী মুখী কোনো দল নয় বলে, নাকি ইচ্ছা করে নির্বাচন প্রসঙ্গে সব বিষয় মানে নির্বাচন প্রসঙ্গ এলেই আপনারা এড়িয়ে যান? আচ্ছা, ধন্যবাদ। এটা একটা গতানুগতিক বৈঠক ছিল। রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দল বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে বসতে পারে, সেই স্বাভাবিক কার্যক্রমটি পরিচালনার জন্য এই মিটিংটি হয়েছে। যেমনটা আপনারা মিডিয়ায় শুনেছেন, এর বাইরে আসলে তেমন কোনো ডিসকাশন সেখানে হয়নি। কারণ নির্বাচনের যে আলাপটা, এই নির্বাচনের আলাপটা তখনই আরও বেশি মানে আলোচিত হবে যখন নির্বাচনী তফসিল আসবে বা যখন আরও একটু সামনের দিকে আমরা এগোবো। আমি একটু খুব সম্মানের সাথে আমার মানে সম্মানিত আরেকজন সহবক্তা রুমিন ফারহানা আপার কাছে কিছু রিপ্লাই আমি একটু দিই। দেখেন, খুব সম্মানের সাথেই বলছি, উনি এখন আমাদের গলায় শেখ হাসিনার গলা শুনতে পাচ্ছেন। আনফর্চুনেটলি তার দলের লোকজন যখন চাঁদাবাজি করে, মারামারি করে, অভ্যন্তরীণ কলহের কারণে তারা যখন পুরো দেশকে লুটুপুটে খাচ্ছে, তিনি ওই কার্যক্রমের মধ্যে শেখ হাসিনাকে তিনি খুঁজে পান না। দ্যাটস আ ভেরি আনফর্চুনেট থিং। অ্যান্ড মজার ব্যাপারটা খেয়াল করে দেখেন, পুরো কার্যক্রমটাকেই তিনি এখন এমনভাবে ব্রিফ করলেন, এমন একটা অ্যাঙ্গেল থেকে দেখালেন যে কোর্টের রায় নাকি মানে কোর্টের রায়টাকে সামনে আনার আসলে উদ্দেশ্য কি? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন কোর্টের রায়টা বিতর্কিত সামহাউ? যদি কোর্টের রায় বিতর্কিত না থাকে, অথবা যদি কোর্টের রায় বিতর্কিত থাকে, ওই সময়টাতে আপনার দলের পজিশন কি ছিল? আপনার দলকে তাহলে কম্প্রোমাইজ করছে? আপনার দল তাহলে ওই সময়টাতে কেন এই সরকারকে মানে গঠন হইতে দিছে? আপনার দল তো সমর্থন দিছে। আপনার দল তো পরবর্তীতে এই সরকারের সাথে কাজ করার জন্য গতানুগতিকভাবে প্রত্যেকটা মিডিয়ায়, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বৈঠকে এই কথাগুলো বলছে। কাজেই দেখেন, একটা জিনিস খুব সহজ করে বলি, এই যে আপনি মাঝে মাঝে বলেন না যে ট্যাগিং এর রাজনীতিকেই থেকে যাবে, এটাই এখন হচ্ছে। আপনি বাংলাদেশে আপনার কাছে মনে হচ্ছে যে সব বট বলতেছে। সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে যে বাবল থেকে বের হইতে হবে। আপনি একটা নির্দিষ্ট বাবলের ভেতরে থেকে যখন দেশকে দেখবেন, নির্দিষ্ট একটা বাবলের ভেতরে থেকে যখন আপনি একটু শেষ করি নিকোলাপা, যথেষ্ট সময় আপনি আরেকটা প্রশ্ন করব, আপনাকে আমি এটা রিপ্লাইটা আমি দেই, বাবলের রিপ্লাইটা আমি দেই। আপনি যখন জেনজিকে বুঝতে ভুল করবেন, দেখেন জেনজি কি করতেছে। জেনজিকে কিন্তু বলে দেওয়া লাগে নাই, তারা কিন্তু একের পর এক ইভেন্ট খুলতেছে, ট্রল করতেছে না? আপনি তো দেখতেছেন ট্রল করতেছে। আপনি ঘুরে দেখেন তো এগুলো রিয়েল আইডি। বাংলাদেশের মানুষ এই লেভেলের এডুকেশন এখন আছে, বাংলাদেশের স্টুডেন্টসদের স্পেশালি জেনজির এখন এই লেভেলের ক্যাপাসিটি তৈরি হয়েছে, তারা জানে কোনটা ফেক আইডি কোনটা রিয়েল আইডি। তাহসিন রিয়া, যেটা ব্যারিস্টার রুমিন ফারহানা যাদেরকে বট বাহিনী বলছে, আপনি বলছেন তাদেরকে রিয়েল আইডি। আমি আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে দেখেন, উনি শুধু বট বলতেছে না, উনি বলতেছে এনসিপির বট বা এনসিপি এই কাজটা করতেছে। সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে ওই যে আপনার ট্রেডিশনাল রাজনীতির যে পলিসি, যে আপনাকে সারাটা জীবন সামনে একজনকে রেখে বিরোধিতা করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তো আপনারা বলেন। তাহসিন রিয়াজ, 2022 সালের ডিসেম্বর মাসের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের স্ত্রীর গুরুতর একটি রোগ শনাক্ত হয়। 10 ডিসেম্বর তার অস্ত্রোপচারের নির্ধারিত দিন ছিল। এর 2 দিন আগে মধ্যরাতে বাসা থেকে আটক হন মির্জা ফখরুল সাহেব। যখন তার স্ত্রীর অপারেশন চলছিল তখন তিনি কারাগারে। আজ ফেসবুক পোস্টে মির্জা ফখরুল সাহেব সেই সময়ের কথা লেখেন। গত এক যুগে মির্জা ফখরুল সাহেব কতবার জেলে গিয়েছেন, বিএনপির শত শত নেতাকর্মী জেল জুলুম সহ্য করেছে, সেই খবর আপনার কাছেও পৌঁছেছে নিশ্চয়ই সেই সময়। কিন্তু তাহসিন রিয়াজ, আপনাদের দলের যুগ্ম আহ্বায়ক সরার তুষার বলেছেন বিএনপিকে উদ্দেশ্য করে, আগে ঘরে থাকতে পারতেন না, অনেকটা এমন কথা অনেকটা মানে খানিকটা আপনিও বলেছেন। আর এখন মাঠে থেকে বীর দর্পে চাঁদাবাজি করছেন। গত 15 বছর আপনারা কেমন ছিলেন? কোর্ট চত্বরে বিএনপি নেতারা দাঁড়িয়ে কেঁদেছে। তাহসিন রিয়াজ, গত 15 বছরে আপনারা কই ছিলেন? কেন 2024-এর নির্বাচন যখন হয় তখন কিন্তু আপনার প্রাপ্তবয়স্ক। সহজ করে বলি, দেখেন সহজ করে বলি, প্রথমত হচ্ছে যে তারা তাদের পলিটিক্যালি 14 বছর বা 15 বছরের যে লড়াই, এই লড়াইকে কিন্তু এনসিপি কখনো অস্বীকার করে না। সরোয়ার তুষার এই বক্তব্যটা কোথায় দিচ্ছে আমি জানি না, এখন পর্যন্ত আমি দেখি নাই। আমার যদি চোখে পড়ে তাহলে আমি নিঃসন্দেহে সরোয়ার তুষারের ব্যাখ্যাটা আমি জানতে চাইবো আসলে কোন অ্যাঙ্গেল থেকে। খুব সহজ করে বলি, বাংলাদেশে গতানুগতিক যতগুলো রাজনৈতিক দলগুলো, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বাংলাদেশের এই 15 বছর 16 বছর স্বৈরাচার বিরোধী সংগ্রামে ছিল, কাউকে তো ডিজাউন করার আমার কোনো সুযোগই নাই। আমার তো সুযোগ নাই, আমি তো সেটা করে আমি নিজে কাঠগড়ায় দাঁড়াবো না, আমার দল কাঠগড়ায় দাঁড়াবে না। ব্যাখ্যাটা খুব সহজ। ব্যাখ্যাটা হচ্ছে বিএনপি বা অন্যান্য যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আছে, আমরা তো তাদের সাথে একসাথে চলতে চাই মানে কি? বাংলাদেশের প্রশ্নে একসাথে চলতে চাই। বাট ওই যে যেটা বললাম, আপনি যখন একদম ডে ফার্স্ট থেকে আপনি যখন আমাকে একেবারে এমনভাবে অপোনেন্ট বানাবেন, আপনি ধরেই নেবেন যে এখন যেহেতু আওয়ামী লীগ নাই, তাহলে আওয়ামী লীগের ভ্যাকিউম আমি এখানে এনসিপিকে দিয়ে পূরণ করবো এবং এনসিপির গলায় আমি শেখ হাসিনার গলা খুঁজে নিব এবং সেই গলা খুঁজে নিয়ে আমি আপনাকে প্রতি মুহূর্তে সমালোচনা করবো, তাহলে তো ভাই আপনার সংকীর্ণতা থেকে আপনাকে বের হইতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা বারবার বলতেছি, একটা বার
খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি আরেকবার নতুন করে, সেটা হচ্ছে যে প্লিজ জেনজিরে বুঝেন। আপনারা যাদেরকে বট ভাবেন, হ্যাঁ বট আছে, বাংলাদেশে বট নাই তা না, অনেকেরই বট আছে। কার কার বট আছে সেটাই যে এই বিগত সময় কারা কারা বট দিয়ে কার্যক্রম পরিচালনা করছে আমরা জানি, কিন্তু জেনজিকে বোঝেন, জেনজি আসলে কি বলতে চায়।